হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। জিকে একাডেমি চ্যানেলে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। ভারতের সংবিধানের ওপর আমরা আগের দিনের যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম সেটাকেই কন্টিনিউ করব আজকে। যে চ্যাপ্টারের নাম হচ্ছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি বা কেন্দ্র এবং রাজ্যসমূহ। এবং এম লক্ষ্মীকান্তের এই বই ইন্ডিয়ান পলিটির ওপর বেস্ড করে আমরা এই ক্লাসগুলো দেখছি। এবং ডাব্লিউবিসিএস পরীক্ষা যেটা আগামী দিনে আসতে চলেছে সেই পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, হেল্পফুল এই ক্লাসগুলো। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা গিয়ে এই প্লে লিস্টে দেখে নেবে। অবশ্যই আগের ক্লাসটা তো দেখেই নেবে, যারা ফার্স্ট টাইম এই ক্লাসটা দেখছো তারা আগের দিনের ক্লাসটা অবশ্যই দেখে নেবে, কারণ ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি এই চ্যাপ্টারটা আমি অলরেডি শুরু করে দিয়েছি। প্রথমে একটা ক্লাস হয়ে গেছে, সেটা দেখার পরে তারপর থেকে আজকের এই ক্লাসটা শুরু হবে। তোমরা এই চ্যানেলের প্লে লিস্টে গেলে এই এখানে যে প্লে লিস্টটা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান পলিটি বাই এম লক্ষ্মীকান্ত, এই প্লে লিস্টের মধ্যে তোমরা সমস্ত ক্লাস পরপর সাজানো অবস্থায় পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই প্রথম থেকে দেখো যারা দেখোনি, আর যারা আগের দিনের ক্লাসটা দেখোনি শুধু, তারা অবশ্যই আগের দিনের ক্লাসটা দেখে তারপর আজকের ক্লাসটা শুরু করো। তো চলো আজকে শুরু করব। তার আগে কন্ট্যাক্ট ইনফরমেশন, যদি তোমাদের কোনো কোশ্চেন ডাউট কিছু থাকে তাহলে টেলিগ্রাম গ্রুপ বা ফেসবুক পেজে গিয়ে তোমরা মেসেজ করতে পারবে। টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাও, তাহলে মেসেজ মানে অ্যান্সার রিপ্লাই তোমরা তাড়াতাড়ি পাবে। আর টেলিগ্রাম চ্যানেল রয়েছে, এখানেও অবশ্যই জয়েন হয়ে যাও। তাহলে কি হবে, আমি যে পিডিএফ গুলো ইউজ করছি সেগুলো তোমাদেরকে আমি দিতে পারবো, আর ক্লাসের ইনফরমেশন তোমাদেরকে এখানে দিতে পারবো। তো অবশ্যই এগুলোতে জয়েন হয়ে যাও। এই চ্যানেলের যে অ্যাবাউট সেকশন রয়েছে সেখানে গেলে তোমরা এগুলো লিঙ্ক পেয়ে যাবে। তো তোমরা লিঙ্কগুলোতে ক্লিক করলেও এই চ্যানেলগুলো পেয়ে যাবে। তো প্লিজ অ্যাবাউট সেকশনে গিয়ে এই লিঙ্কগুলো দেখে নিও। তো চলো আমরা শুরু করবো। তার আগে যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই টিপে দিও, এবং আমার এই চ্যানেলকে সাপোর্ট করার জন্য প্লিজ লাইক করো। যদি ক্লাসগুলো ভালো লাগে লাইক করো, এবং তোমাদের বন্ধুদের মধ্যে যদি পারো একটু শেয়ার করে এই চ্যানেলের গ্রোথ বৃদ্ধি করতে তোমরা সাহায্য করো। প্লিজ একটু এটা করো, তাহলে আমার একটু হেল্প হয়। তো চলো শুরু করব। ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, এর আগের দিন আমরা পার্ট 1 দেখে এসেছি, আজকে পার্ট 2 শুরু করব। আগের দিন আমরা যে জিনিসগুলো দেখে এসেছি, যে আমরা মোটামুটি এই অবধি দেখেছি। আগের দিন আমরা দেখেছি যে চারটে একটা টেবিল বানানো হয়েছিল টেরিটরিগুলোকে, অর্থাৎ যে রাজ্যগুলো ছিল সেই সময় স্বাধীনতার পরে পরে, সেই সময় চারটে টেবিলের মধ্যে বিভিন্ন জায়গাকে রাখা হয়। এরপর তৈরি হবে রাজ্য। আমরা যেটা বলেছিলাম আগের দিন, যে পরপর তিনটে কমিশন তৈরি হবে। এই তিনটে কমিটি কি কাজ করে এবং কিভাবে আজকে অবধি যে রাজ্যগুলো তৈরি হয়েছে সেইগুলো সম্পর্কে আমরা আজ এই ক্লাসের মাধ্যমে জানবো। তো চলো আমরা শুরু করব আজকের ক্লাস। এবার আমরা যে আগের টেবিলটা দেখলাম, সেই টেবিলটা থেকে বুঝতে পারছি যে বিভিন্ন জায়গাকে আলাদা আলাদা করে রাখা হয়েছে, সেগুলোকে এক একটা স্টেট হিসাবে মানা হয়েছে। তাহলে এইভাবেই থাকতে পারতো আমাদের যে ভারতের ম্যাপ, সেটা এরকমই হতে পারতো, কিন্তু চেঞ্জ করা হয়েছে। আজকে আমরা জানি যে এতগুলো রাজ্য আমাদের নেই। তো এই চেঞ্জটা কেন করা হয় এবং রাজ্যগুলোকে পুনর্গঠন করার কেন প্রয়োজন আসে, সেই সম্পর্কে আমাদের আজকে জানতে হবে। দক্ষিণ ভারত থেকে, মূলত দক্ষিণ ভারত থেকে এই সময়ে ডিম্যান্ড আসতে শুরু করে যে ভাষাগত ভিত্তিতে রাজ্যগুলোকে তৈরি করতে হবে। পার্টিকুলারলি সাউথ ইন্ডিয়া থেকে এইরকম ডিম্যান্ড আসতে শুরু হয় যে ভাষার ভিত্তিতে এক একটা ভাষার জন্য এক একটা স্টেট তৈরি করতে হবে। এবার এইটা করা উচিত হবে কি হবে না সেটা দেখার জন্যই প্রথমে একটা কমিটি তৈরি হয়, একটা কমিশন তৈরি হয়। কমিশন আর কমিটির মধ্যে তফাৎ কিছু নেই, একই জিনিস। তো একটা কমিশন তৈরি হয়, যে কমিশনটার নাম ধর কমিশন। অ্যাকর্ডিংলি ইন জুন 1948, 1948 জুন মাসে, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টেড দ্য লিঙ্গুইস্টিক প্রভিন্স কমিশন আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ এস.কে. ধর টু এক্সামিন দ্য ফেসিবিলিটি অফ দিস। অর্থাৎ 1948 জুন মাসে একটা কমিশন তৈরি করে ভারত সরকার, এবং সেই কমিশনটার মেন উদ্দেশ্য হচ্ছে লিঙ্গুইস্টিক প্রভিন্সেস কমিটি। লিঙ্গুইস্টিক মানে হচ্ছে ভাষাগত ভিত্তিতে, প্রভিন্সেস মানে হচ্ছে প্রান্ত, আর কমিশন মানে কমিশন। তো এমন একটা কমিশন তৈরি হয়, তারা ঠিক করবে বা তারা কাকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে রেকমেন্ডেশন দেবে যে ভাষাগত ভিত্তিতে রাজ্য তৈরি করা উচিত হবে কি হবে না। এবং এই কমিশনটার যিনি প্রধান ছিলেন তার নাম এস.কে. ধর, এবং তার নাম অনুসারে এই কমিশনটার নাম হয়ে যায় ধর কমিশন। এই কমিশনটা তাদের যে পরীক্ষা নিরীক্ষা করে, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করে, দিয়ে ফাইনালি তাদের রিপোর্ট দেয় ডিসেম্বর 1948।
1948-এরই ডিসেম্বর মাসে তারা একটা রিপোর্ট দেয়। দ্য কমিশন সাবমিটেড ইটস রিপোর্ট ইন ডিসেম্বর 1948 and recommended the reorganization of state on the basis of administrative convenience rather than linguistic factor। এই কমিশনটা, প্রথম যে কমিশনটা, সেটা রেকমেন্ড করছে ভারত সরকারকে ভাষাগত ভিত্তিতে রাজ্যগুলো তৈরি করা উচিত হবে না, বরঞ্চ এইটা দেখা উচিত যে শাসনের সুবিধা কিভাবে হয় সেই অনুযায়ী রাজ্যগুলো তৈরি করা উচিত। মেনলি রাজ্যগুলো কেন তৈরি করা হচ্ছে? যাতে যদি পুরো একটা দেশ থাকে, সেখানে কোনো রাজ্য না থাকে, তাহলে শাসন করতে অসুবিধা হবে, সেই সেন্টার থেকে পুরো দেশকে শাসন করা সম্ভব নয়। তো সেই কারণে দেশকে ছোট ছোট রাজ্যে ভাঙা হয়। এবার সেই ভাঙার ভিত্তিটা কেমন হওয়া উচিত? শাসনের সুবিধার জন্য হওয়া উচিত, ভাষার জন্য হওয়া উচিত নয়। কারণ ধর কমিশন জানতো যে ভারতে একটা দুটো ভাষা নয়, প্রচুর ভাষা রয়েছে। প্রত্যেকটা ভাষার জন্য যদি ডিম্যান্ড আসতে শুরু করে যে আমাদের ভাষার জন্য একটা আলাদা স্টেট তৈরি হোক, তাহলে প্রচুর স্টেট হয়ে যাবে এবং যে কারণে রাজ্য তৈরি করা অর্থাৎ শাসনের সুবিধা সেটাই হবে না। সেই কারণে ধর কমিশনের রিপোর্টে এটা বলা হয় যে অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনিয়েন্স বা শাসনের সুবিধার জন্য রাজ্য তৈরি করা উচিত বা সেইভাবে রাজ্যগুলো তৈরি করা উচিত। তো এই অবধি আমরা দেখছি ধর কমিশন সম্পর্কে কমপ্লিট করলাম জানা। এখান থেকে যে কোশ্চেনগুলো আসে সেটা হচ্ছে, প্রথম এই কোশ্চেনটা তোমাদের করবে যে কোন কমিটিটা ফার্স্ট তৈরি করা হয়েছিল রাজ্যের পুনর্গঠন করার জন্য? উত্তর হবে ধর কমিশন। এর চেয়ারম্যান সিম্পলি সেই নাম থেকেই এসছে, এসকে ধর। কবে তৈরি হয়েছিল এই কমিটিটা, কবে এটা রিপোর্ট দিয়েছিল এবং এরা মেনলি কি বলেছিল তাদের রিপোর্টে, এইগুলো পরীক্ষাতে প্রশ্ন আসবে। নেক্সট, এবার এই কমিটিটা তাদের রিপোর্ট দিয়ে দিল, কিন্তু এই কমিটির রিপোর্টেও সন্তুষ্ট হওয়া যাচ্ছে না। তার কারণ আমরা দেখবো এরপরে আবার একটা কমিটি তৈরি হচ্ছে যার নাম জেভিপি কমিটি। এবার দ্বিতীয় কমিটি তৈরি করার কি প্রয়োজন হয়ে পড়লো, সেই কারণে সেটা জানতে গেলে আমাদের আবার সেই দেখতে হবে দক্ষিণ ভারত। কারণ দক্ষিণ ভারত থেকে এই সময় আবার উঠে আসছে যে না, আগের যে কথাটা বলা হয়েছে যে আমরা ভাষাগত ভিত্তিতে রাজ্য তৈরি করবো না, এটা সঠিক নয়। আমাদের ভাষাগত ভিত্তিতেই রাজ্য চাই এবং আগে যেরকম ডিমান্ড আসছিল তার থেকে অনেক বেশি, অনেক বড় করে ডিমান্ড এখন আসতে শুরু হচ্ছে যে আমাদের এইরকম ভাবে রাজ্য চাই যেগুলো ভাষাগত ভিত্তিতে হবে। অর্থাৎ দক্ষিণ ভারত থেকে মেনলি, শুধু দক্ষিণ ভারত বলার কারণ মেনলি দক্ষিণ ভারত থেকেই এই ডিমান্ডটা বেশি পরিমাণে আসছিল এবং সেই ডিমান্ডটা আরো বেশি হচ্ছিল, প্রতিনিয়ত এই সময় আরো বেশি হয়ে যায়। তো সেই কারণে ভারত সরকারকে পুনরায় একটা কমিটি তৈরি করতে হয় ডিসেম্বর 1948-এ। অর্থাৎ এই কমিটিটার জবে রিপোর্ট দেয় তার কিছুটা পরেই আবার একটা কমিটি তৈরি হয় ডিসেম্বর 1948-এ এবং এটা হচ্ছে সেকেন্ড লিঙ্গুইস্টিক প্রভিন্স কমিটি। লিঙ্গুইস্টিক প্রভিন্সেস কমিটি মানে হচ্ছে ভাষাগত ভিত্তিতে কমিটি। ভাষাগত ভিত্তিতে রাজ্য তৈরি হবে কিনা সেইটা আলাপ আলোচনা করার জন্য কমিটি, এটা হচ্ছে 2 নম্বর কমিটি। দিস created much resentment and led to the appointment of another linguistic provinces committee by the Congress in December 1948। যেহেতু আরো এরকম বিরোধ বা আরো ডিমান্ড বেশি হয়ে যাচ্ছে, সেই কারণে কংগ্রেসকে, বা সেই সময় যে মেন সেন্ট্রাল গভর্নমেন্টের রয়েছে কংগ্রেস, তো কংগ্রেসকে আরো একটা কমিটি তৈরি করতে হয় যে কমিটিটার নাম জেভিপি কমিটি। কারণ এই কমিটিতে যারা 3 জন মেম্বার ছিলেন, একজন হচ্ছেন জওহরলাল নেহেরু, সেকেন্ড জন হচ্ছেন বল্লভ ভাই প্যাটেল এবং 3 নম্বর হচ্ছেন পট্টাভি সীতারামাইয়া। ভারতের স্বাধীনতা সংগ্রামে 3 জন বড় বড় নেতা, বড় বড় লিডার, তারা 3 জন মিলে এই কমিটিটা তৈরি করেন। এই কমিটিটার কোনো চেয়ারম্যান ছিল না, সেই কারণে আমরা আগেরটায় যেমন চেয়ারম্যানের নাম জানলাম, এই কমিটিতে কোনো আমরা চেয়ারম্যানের নাম জানবো না, 3 জনেই প্রধান ছিলেন। তো এই কমিটিটার এদের নামের প্রথম অক্ষর নিয়ে কমিটিটার নাম হয়ে যাচ্ছে জেভিপি কমিটি। এবার এরাও তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা করা শুরু করেন যে কি করা উচিত, ভাষাগত ভিত্তিতে কমিটিগুলো, রাজ্যগুলো তৈরি করা উচিত হবে কি হবে না। তো ফাইনালি এরা রিপোর্ট দেয় 1949-এর এপ্রিল মাসে। পরের বছর এপ্রিল মাসে এরা রিপোর্ট দেয় যে ভাষাগত ভিত্তিতে রাজ্য তৈরি করলে অনেক প্রবলেম হবে, তার থেকে কি করা উচিত, অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধার জন্য বা শাসনের সুবিধার জন্য
এই রাজ্যগুলোকে তৈরি করা উচিত, যে এটাই এখানে বলা হচ্ছে। হাউ এভার ইন অক্টোবর 1953, আচ্ছা তার আগে এখানে এটাই বলা হয়েছিল, অ্যান্ড ফর্মালি রিজেক্টেড দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাজ দ্য বেসিস অফ রিঅর্গানাইজেশন অফ স্টেট। অর্থাৎ এই কমিটিটা বলে যে ভাষাগত ভিত্তিতে রাজ্য তৈরি হবে না। দুটো কমিটি পর দুটো সেম রিপোর্ট দিচ্ছে যে ভাষাগত ভিত্তিতে কোনো রাজ্য তৈরি হবে না, কিন্তু তা সত্ত্বেও অক্টোবর 1953 অক্টোবর মাসে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ ফোর্সড টু ক্রিয়েট দ্য ফার্স্ট লিঙ্গুইস্টিক স্টেট নোন অ্যাজ অন্ধ্র স্টেট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার এই সময় একটা রাজ্য তৈরি করতে বাধ্য হয় ভাষাগত ভিত্তিতে, এবং সেই রাজ্যটার নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্র স্টেট। এর আগে অবধি আমরা যদি এই টেবিলটা দেখি, সেখানে দেখবো যে কোনো অন্ধ্র বলে কোনো স্টেট নেই, কিন্তু সেখানে একটা স্টেট রয়েছে, সেটা হচ্ছে ম্যাড্রাস। অর্থাৎ আজকের অন্ধ্রপ্রদেশ, আজকের তামিলনাড়ু, এই সমস্ত জায়গাগুলোকে নিয়ে সেই সময় একটাই স্টেট ছিল, একটাই রাজ্য ছিল। মানে যখন এটা তৈরি হচ্ছে তার আগে অবধি ম্যাড্রাস বলে একটা স্টেট ছিল। তো সেই ম্যাড্রাস রাজ্যটাকে ভেঙে সেইখান থেকে যারা তেলেগু ভাষায় কথা বলে তাদের জন্য আলাদা একটা রাজ্য তৈরি করা হচ্ছে, অন্ধ্রপ্রদেশ। তো প্রথম স্টেট যেটা ভাষাগত ভিত্তিতে তৈরি হয়। এবার এইটা করার পেছনে ছিল একটা কারণ, সেটা হচ্ছে একজন ব্যক্তি যার নাম হচ্ছে পট্টি শ্রীরামালু। এনার নামটা ইম্পর্টেন্ট। ইনি একজন কংগ্রেসের লিডার ছিলেন দক্ষিণ ভারত থেকে। ইনি নিজে একজন অন্ধ্রপ্রদেশ, মানে যে নতুন স্টেটটা তৈরি হচ্ছে সেখানকার বাসিন্দা ছিলেন, এবং তিনি তেলেগু ভাষাভাষী ছিলেন, অর্থাৎ তেলেগু ভাষা তার মাতৃভাষা ছিল। এবং তিনি ডিমান্ড শুরু করেন এবং একটা হাঙ্গার স্ট্রাইক বা একটা অনশন শুরু করেন। না খেয়ে তিনি একটা অনশন শুরু করেন। 56 দিন অবধি তিনি অনশন করেন এবং তারপর তিনি মারা যান। এবং পট্টি শ্রীরামালু ইনি দক্ষিণের একজন বড় লিডার ছিলেন, কংগ্রেসের লিডার ছিলেন। তো তার মৃত্যুটা একটা বড় সড়ো বিদ্রোহ বা বড় সড়ো একটা আন্দোলনের একটা কারণ হয়ে দাঁড়ায়, এবং প্রচন্ড বেশি প্রেসারের মাধ্যমে এই সময় গভর্নমেন্টের উপর আসি। সেই কারণে 1953 অক্টোবরে এই দিনে নতুন স্টেট তৈরি হচ্ছে, যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তাহলে এই ডেটটা ইম্পর্টেন্ট, এনার নাম ইম্পর্টেন্ট, আর কোন স্টেটটা তৈরি হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। অন্ধ্র স্টেট, এটা হচ্ছে ভারতের প্রথম ভাষাগত ভিত্তিতে তৈরি রাজ্য। এবং কোথা থেকে এই রাজ্যটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ম্যাড্রাস রাজ্য থেকে। যারা তেলেগু ভাষাভাষী মানুষ তাদেরকে আলাদা করে এইটা তৈরি হচ্ছে। এইবার আসছে আসল প্রবলেম। যখনই একটা রাজ্য তৈরি হয়ে যাচ্ছে ভাষার ভিত্তিতে, তখন স্বাভাবিকভাবে ভারতের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাষার মানুষ এইটা ডিমান্ড করবে যে আমাদের একটা করে রাজ্য চাই, আমাদের ভাষার জন্য একটা রাজ্য চাই। অলরেডি এটা ডিমান্ড ছিল, এবং এটা আরো বেশি জোরালো হয় যখনই অন্ধ্রপ্রদেশ রাজ্যটা তৈরি হয়। দ্য ক্রিয়েশন অফ অন্ধ্র স্টেট intensified the demand from other regions for creation of state on linguistic basis. এবার বিভিন্ন জায়গা থেকে এই ডিমান্ডটা আসতে শুরু করে যে আমাদের ভাষার জন্য একটা করে আলাদা স্টেট করতে হবে, এবং গভর্নমেন্ট পড়ে যায় প্রবলেমে। এরকম ছোট ছোট একাধিক, ভারতে প্রচুর ভাষা রয়েছে, প্রত্যেকটা ভাষার জন্য যদি আলাদা আলাদা রাজ্যের ডিমান্ড আসতে থাকে সেটা মেটানো কোনোদিনই সম্ভব নয়, এবং সেটা যদি হয় তাহলে কোনোদিনই শাসন প্রপারলি করা যাবে না। সেই কারণে ডিসেম্বর 1953 ডিসেম্বরে একটা 3 জন মেম্বারের কমিটি তৈরি হয়, 3 মেম্বার স্টেট রিঅর্গানাইজেশন কমিটি আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ ফজল আলী টু রি-এক্সামিন দ্য হোল কোশ্চেন। তো এখানে একটা কমিটি তৈরি হয়, 3 জন মেম্বার ছিলেন। এই কমিটিটা খুব ইম্পর্টেন্ট একটা কমিটি, 3 জন মেম্বার ছিলেন এই কমিটিতে, এবং যার প্রধান হচ্ছেন, চেয়ারম্যান হচ্ছেন ফজল আলী। এনার নেতৃত্বে এটা কি হয়, তৈরি করা হয়। অন্য 2 জন মেম্বারের নামও তোমাদের এখানে জানতে হবে। একজনের নাম KM পানিক্কর এবং সেকেন্ড জনের নাম হচ্ছে HN কুঞ্জরু। ঠিক আছে, এরা 2 জন এবং তার সঙ্গে ফয়সাল আলী, এরা 3 জন মিলে এই কমিটিটা তৈরি হয়। এই কমিটি একটা ইন্টারেস্টিং রিপোর্ট তারা পেশ করে, এবং সেই রিপোর্টটা খুবই, মানে যে প্রবলেমটা এতদিন অবধি আগের দুটো কমিটি সলভ করতে পারিনি, সেটা ফজল আলী কমিটি করে। ইন সেপ্টেম্বর 1955 এই দিনে ফজল আলী কমিটি এই সময় তাদের রিপোর্ট পেশ করে। ইট সাবমিটেড ইটস রিপোর্ট ইন সেপ্টেম্বর 1955 অ্যান্ড ব্রডলি অ্যাকসেপ্টেড দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাজ দ্য বেসিস অফ রিঅর্গানাইজেশন অফ স্টেটস। এই কমিটিটা মেনে নেয় যে ঠিক আছে, ভাষার ভিত্তিতেই রাজ্যগুলো তৈরি করা হবে। তাহলে এই যে এদের যে রিপোর্টটা ছিল সেটা ইম্পর্টেন্ট, যে এটা রিপোর্টটা কি দিয়েছিল, যে ভাষার ভিত্তিতে রাজ্যগুলো তৈরি করা হবে। কিন্তু
কিন্তু এখানে আরো একটা কথা বলা হয় যে একটা ভাষার জন্য একটা স্টেট, ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান স্টেট, এই পলিসি নেওয়া হবে না। অর্থাৎ যে বড় বড় ভাষাগুলো রয়েছে, যেখানে যে ভাষাতে অনেক বেশি মানুষ কথা বলেন, এবং সেইটা যদি মানে সেটা একটা বড় এরিয়া জুড়ে যদি হয়, তাহলে সেই জায়গাটাকে আলাদা করে একটা স্টেট তৈরি করা যেতে পারে। তার মানে এই নয় খুব কম সংখ্যক লোক কোনো একটা ভাষার কথা বলেন তার জন্য একটা আলাদা স্টেট দিতে হবে। বাট ইট রিজেক্টেড দ্য থিওরি অফ ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান স্টেট। একটা ল্যাঙ্গুয়েজ, তার একটা ভাষার জন্য একটা স্টেট, এই আইডিয়াতে হবে না। কিন্তু মেনলি যে স্টেটগুলো তৈরি হবে সেগুলো ভাষার ভিত্তিতেই হবে, এবং যেগুলো খুব বেশি ভাষাভাষী মানুষ বাস করেন সেই রাজ্যগুলোকে আলাদা করা হবে। এইভাবে রাজ্য তৈরি হবে। এটা ফজল আলী কমিশন বা ফজল আলী কমিটি রিপোর্ট দেয়। Its view was that the unity of India should be regarded as the primary consideration, অর্থাৎ আমাদের দেখতে হবে রাজ্য তৈরি করার আগে ভারতের একতা, ইউনিটি যেন নষ্ট না হয়। এবার প্রত্যেকটা ভাষার জন্য যদি আলাদা আলাদা রাজ্য তৈরি করা হয়, তাহলে প্রত্যেকটা রাজ্যের মধ্যে একটা কম্পিটিশন, একটা রেসারেসি এরকম ব্যাপার তৈরি হবে যে এই ভাষায় কথা বলে ওই ভাষায় কথা বলে, তাহলে ভারতের ইউনিটি নষ্ট হয়ে যাবে। সেইটা যেন না হয় সেটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে রাজ্যগুলো তৈরি করার সময়। তো এই কমিটিটা চারটে ফ্যাক্টর বলে, চারটে জিনিস মাথায় রাখতে হবে যখনই মানে সরকার, কেন্দ্রীয় সরকার যখন রাজ্য তৈরি করবে তাদেরকে চারটে জিনিস মাথায় রাখতে বলা হয়। প্রথম হচ্ছে প্রিজার্ভেশন অ্যান্ড স্ট্রেংথেনিং দ্য ইউনিটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য কান্ট্রি। অবশ্যই ভারতের যে একতা রয়েছে সেটা, ভারতের সিকিউরিটি, এইটার বজায় রাখতে হবে, তারপরেই রাজ্যগুলো তৈরি করতে হবে। লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল হোমোজেনাসি, অর্থাৎ ভাষার মধ্যে যে বৈচিত্র্য রয়েছে, তাদের যে কালচারাল ইম্পর্টেন্স রয়েছে সেগুলোকে মাথায় রাখতে হবে। থার্ড হচ্ছে ফিনান্সিয়াল, ইকোনমিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কনসিডারেশন, অর্থাৎ এমন একটা রাজ্য আমি তৈরি করে দিলাম যে রাজ্যে হয়তো মানে ভাষার ভিত্তিতে একটা রাজ্য তৈরি করে দিলাম, কিন্তু সেই রাজ্যে হয়তো এমন কিছু নেই যার মাধ্যমে এই রাজ্যটার উন্নতি হতে পারে। না আছে সেখানে হয়তো ভালো চাষবাস হয় না, না সেখানে ভালো খনিজ সম্পদ রয়েছে, তাহলে তারা করবেটা কি? শুধু কি পশুপালন করে তারা একটা রাজ্য চালাবে? এরকম তো কোনোদিনই সম্ভব নয়। তো সেটাও দেখতে হবে যে সেই রাজ্যটা ফিনান্সিয়ালি, ইকোনমিক্যালি প্রপার একটা রাজ্য তৈরি করার মতো কিনা। শুধু ল্যাঙ্গুয়েজ আলাদা বলে একটা রাজ্য তৈরি করে দেবো, সেটাও হবে না। ফোর্থ বলা হয় প্ল্যানিং অ্যান্ড প্রমোশন অফ দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল ইন ইচ স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ অফ দ্য নেশন অ্যাজ এ হোল, অর্থাৎ প্রত্যেকের একটা ভালো চেষ্টা করতে হবে, রাজ্যগুলোকে উন্নতি করানোর একটা ব্যবস্থা করতে হবে। এইরকম চারটে জিনিস মাথায় রেখে তারপরে রাজ্যগুলো তৈরি করতে হবে, এইটা তারা রেকমেন্ড করে। এর সাথে সাথে বলে প্রথমে যে 4-fold ক্লাসিফিকেশন ছিল, যে চারটে টেবিলে 4 রকমের রাজ্য, ওই জিনিসকে বাদ দিতে হবে, ওই রকম থাকবে না। তার বদলে তারা বলে যে 16টা রাজ্য এবং 3টে ইউনিয়ন টেরিটরি থাকবে। এই কমিটিটা বলছে কি, দ্য কমিশন সাজেস্টেড দ্য অ্যাবলিশন অফ 4-fold ক্লাসিফিকেশন অফ স্টেট। 4-fold ক্লাসিফিকেশন বলতে আমরা যে টেবিলটা দেখলাম যে চারটে টেবিলে 4 রকমের রাজ্য, সেই রকম ওই জিনিসটাকে বন্ধ করতে হবে, ওইটাকে ডিলিট করতে হবে। তার বদলে সমস্ত দেশকে 16টা রাজ্য এবং 3টে ইউনিয়ন টেরিটরি বা সেন্ট্রালি অ্যাডমিনিস্ট্রেটেড টেরিটরিতে ভাগ করতে হবে। ওকে, এতগুলো রেকমেন্ডেশন, এছাড়াও অনেক রেকমেন্ডেশন ছিল, সবগুলো আমাদের ইম্পর্টেন্ট নয়, সবকিছু আমাদের পড়া যতটুকু দরকার ততটুকুই। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার এই কমিটির বিভিন্ন রেকমেন্ডেশন নেয়, সমস্ত কিছু নেয় না, কিন্তু অধিকাংশ রেকমেন্ডেশনই অ্যাকসেপ্ট করে। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাকসেপ্টেড দিস রেকমেন্ডেশনস উইথ সার্টেন মাইনর মডিফিকেশন, কিছু মডিফিকেশন করে এই রেকমেন্ডেশনগুলো গ্রহণ করে। তো এর মাধ্যমে কি হচ্ছে, এই কমিটিটার রিপোর্ট অনুযায়ী স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956 এটা তৈরি হয়। স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট মানে হচ্ছে স্টেট মানে হচ্ছে রাজ্য, রিঅর্গানাইজেশন মানে হচ্ছে পুনর্গঠন, অ্যাক্ট মানে হচ্ছে আইন, রাজ্য পুনর্গঠন আইন তৈরি হচ্ছে। অ্যান্ড দ্য 7 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সপ্তম সংবিধান সংশোধন আইন 1956 সালে এটা পাস করা হয়, অর্থাৎ সংবিধানকে সংশোধন করা হয়, এবং পার্ট এ, পার্ট বি, পার্ট সি যে স্টেটগুলো ছিল সেগুলো সমস্ত কিছু অ্যাবলিস্ট করে দেওয়া হয়। তার বদলে কি রাখা হয়, 14টা রাজ্য এবং 6টা ইউনিয়ন টেরিটরি। কমিটি বলেছিল 16টা রাজ্য এবং 3টে ইউনিয়ন টেরিটরি রাখা হবে বা রাখা উচিত, সেটাকে একটু মডিফাই করে সরকার কি করছে,
14টা রাজ্য এবং 6টা ইউনিয়ন টেরিটরি তৈরি করছে। এবং এই দিনটা কবে? এই দিনটা ইম্পর্টেন্ট, 1 নভেম্বর 1956। এই দিনেই আমাদের 14টা রাজ্য তৈরি হচ্ছে, 6টা ইউনিয়ন টেরিটরি তৈরি হচ্ছে। এবার সেই 14টা রাজ্য এবং 6টা ইউনিয়ন টেরিটরি কি, মানে কোনগুলো ছিল সেটার একটা লিস্ট এখানে রয়েছে। স্টেট এবং ইউনিয়ন টেরিটরি। স্টেট হচ্ছে অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, বম্বে, জম্মু অ্যান্ড কাশ্মীর, কেরালা, মধ্যপ্রদেশ, মাদ্রাস, মাইসোর, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল। জাস্ট একবার 2-3বার এই টেবিলটাকে রিডিং করলে মনে থেকে যাবে যে প্রথমে কোন রাজ্যগুলো এই কমিটির, মানে এই স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্টের মাধ্যমে তৈরি করা হয়। ওকে। আর ইউনিয়ন টেরিটরির মধ্যে ছিল আন্দামান অ্যান্ড নিকোবর, দিল্লি, হিমাচল প্রদেশ, লাক্ষাদ্বীপ, মিনিকয়, আমিন দ্বীপ, আচ্ছা, মণিপুর, ত্রিপুরা। 6টা ইউনিয়ন টেরিটরি। তো এই স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956 এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে নতুন একটা স্টেট তৈরি হচ্ছে, কেরালা। এই কেরালা রাজ্যটা আগের টেবিলে ছিল না। আগের টেবিলটা আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো না যে এখানে কোনো কেরালা বলে রাজ্য রয়েছে। দুটো টেবিল পাশাপাশি রেখে একটু দেখতে হবে কোনটা নতুন তৈরি হচ্ছে। পরীক্ষায় প্রশ্ন আসবে, একটু ডেপথে যদি প্রশ্ন করে এরকম টাইপের প্রশ্ন চলে আসবে। এখানে কোথাও কেরালা দেখতে পাবে না। তো কেরালা জায়গাটা নতুন তৈরি করা হচ্ছে। এরকম জিনিসগুলো একটু মনে রাখতে হবে, অবশ্যই একটু গুলিয়ে যাওয়ার ব্যাপার রয়েছে, কিন্তু মনে রাখতেই হবে। তো কেরালা স্টেটটা তৈরি করছে কোথা থেকে? ত্রিবাঙ্কর কোচিন স্টেট থেকে কেটে। ওকে। কেরালা এস্টাবলিশ দ্য নিউ স্টেট অফ কেরালা বাই মার্জিং দ্য ত্রিবাঙ্কর কোচিন স্টেট, ত্রিবাঙ্কর এবং কোচিন স্টেট আগে ছিল, সেই দুটোকে মার্চ করে দেওয়া হচ্ছে, একত্রিত করে দেওয়া হচ্ছে। আমি কেটে বললাম, ভুল করে। তো ত্রিবাঙ্কর এবং কোচিন রাজ্য দুটোকে একত্রিত করে কেরালা রাজ্য তৈরি করা হচ্ছে। এরপরে হচ্ছে it merged the Telugu speaking areas of Hyderabad state with the Andhra state to create Andhra Pradesh state. একদিকে অন্ধ্রপ্রদেশ রাজ্য তৈরি হয়ে গেছে, ভারতের প্রথম লিঙ্গুইস্টিক বা ভাষাগত ভিত্তিতে তৈরি রাজ্য। অন্যদিকে হায়দ্রাবাদ যে রাজ্যটা ছিল সেই রাজ্যটার মানে এইটা হায়দ্রাবাদটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে একটা প্রিন্সলি স্টেট। সেটাকে ভারত সরকার দখল করে পুলিশ অ্যাকশনের মাধ্যমে। এবং হায়দ্রাবাদ স্টেট কি হচ্ছে, এখানকার মানুষও তেলেগু ভাষায় কথা বলে। তো কি করা হয়, অন্ধ্র স্টেটের সঙ্গে মার্চ করে দেওয়া হচ্ছে। তারপরে নাম কিন্তু চেঞ্জ হয়ে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ফার্স্ট যখন রাজ্যটা তৈরি হয়, যখন প্রথম এই অন্ধ্র স্টেটটা তৈরি হয়, তার শুধু নাম ছিল অন্ধ্রপ্রদেশ ছিল না। হায়দ্রাবাদকে মার্চ করার পরে এটার নাম চেঞ্জ হয়ে করা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এরপরে ইট মার্চ দ্য মধ্য ভারত স্টেট, বিন্ধ্যপ্রদেশ স্টেট অ্যান্ড ভোপাল স্টেট ইন্টু মধ্যপ্রদেশ স্টেট। তো মধ্যপ্রদেশ স্টেটের সঙ্গে মধ্যপ্রদেশ রাজ্যের সঙ্গে এই জায়গাগুলোকে অ্যাড করে দেওয়া হচ্ছে। মধ্য ভারত, বিন্ধ্যপ্রদেশ আর হচ্ছে ভোপাল, এগুলো আলাদা আলাদা রাজ্য ছিল। ভোপাল একটা প্রিন্সলি স্টেট ছিল, তো সেইগুলোকে অ্যাড করে মধ্যপ্রদেশ স্টেট করা হচ্ছে। সিমিলারলি এখানে কি করা হচ্ছে, সৌরাষ্ট্র অ্যান্ড কচ্ছ স্টেট ইন্টু দ্য বম্বে স্টেট। ঠিক আছে, সৌরাষ্ট্র এবং কচ্ছ এই দুটো আলাদা রাজ্য ছিল, সেই দুটোকে একসাথে করে বম্বে বলে যে রাজ্যটা তার মধ্যে অ্যাড করা হচ্ছে। বম্বে আর মুম্বাই কিন্তু আলাদা। আমরা বম্বে আর মুম্বাইকে এক বলি, কিন্তু বম্বে অ্যাকচুয়ালি সেই সময় পুরো স্টেটটার নামই ছিল বম্বে স্টেট। অনেক আগে থেকে, সেই ব্রিটিশরা যখন ভারতে এসে বম্বে দখল করেছে সেই সময় থেকে পুরো জায়গাটা বম্বে নাম ছিল। তো এই বম্বে স্টেটটার মধ্যে রাখা হচ্ছে। এবার হচ্ছে কুর্গ স্টেট ইন্টু দ্য মাইসোর স্টেট। মাইসোর স্টেটের মধ্যে এই কুর্গ বলে জায়গাটা, এটা একটা আলাদা প্রিন্সলি স্টেট ছিল, সেটাকে অ্যাড করে দেওয়া হচ্ছে। পাটিয়ালা ইস্ট পাঞ্জাব স্টেট ইউনিয়ন ইন্টু দ্যাট অফ পাঞ্জাব স্টেট। পাটিয়ালা পাঞ্জাব, পাটিয়ালাও একটা ছিল কি বলা হয়, প্রিন্সলি স্টেট, দেশীয় রাজ্য ছিল। এইগুলোকে অ্যাড করে পাঞ্জাব স্টেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। আজমের স্টেট ইন্টু দ্য রাজস্থান স্টেট। আজমেরকে কোথায় অ্যাড করা হচ্ছে, রাজস্থানের মধ্যে। আজমেরও একটা প্রিন্সলি স্টেট ছিল, সেটাকে রাজস্থানের মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে। তো এইভাবে মোটামুটি সমস্ত চেঞ্জ করে তো ফাইনালি এই টেবিলটার আমরা যেটা সামনে দেখতে পাচ্ছি সেই রকম রাজ্যগুলো তৈরি হচ্ছে। নেক্সট এবার হচ্ছে এরপর থেকে 1956 স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্টের মাধ্যমে এই সমস্ত এই অবধি কাজ করা হচ্ছে, এই টেবিলটা অবধি কাজ করা হচ্ছে। এরপরে কিভাবে নতুন রাজ্যগুলো তৈরি হচ্ছে সেইগুলো এবার আমাদের পরপর দেখতে হবে। এবং যেটা আমি আগের দিন বলেছিলাম সম্ভবত, যে এইটুকু অংশ থেকে আজকের যে ক্লাসটা, সেখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা পাবে বিভিন্ন পরীক্ষায়, আগেও এসে গেছে, ভবিষ্যতেও আসবে। তো এগুলো একটু মনে রাখতে হবে। 1960 প্রথমে দেখতে হচ্ছে মহারাষ্ট্র আর গুজরাট। ফার্স্ট যে বম্বে স্টেটটা ছিল সেটাকেই ভাঙা হচ্ছে। তার কারণ এখানে দু রকমের ভাষাভাষী মানুষ বাস করত।
বম্বে অঞ্চলে অর্থাৎ আজকের যে মুম্বাই অর্থাৎ মহারাষ্ট্র অঞ্চল, সেখানের মানুষ মারাঠি ভাষায় কথা বলে। গুজরাট যে স্টেটটা আজকে রয়েছে সেখানের মানুষ গুজরাটি ভাষায় কথা বলে। তো আমরা প্রথমেই দেখে নিলাম যে ফাজাল আলী কমিটি রিপোর্টে বলাই হয়েছে যে ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে রাজ্যগুলো তৈরি হবে এবং এখান থেকে ডিম্যান্ড আসে। দুটো ভাষায় মানুষ যথেষ্ট বেশি রয়েছে, গুজরাটেও প্রচুর লোক থাকে, বম্বেতেও দুটো মানুষ প্রচুর লোক থাকে, মানে প্রচুর লোক থাকে, সেই কারণে এই দুটো রাজ্যকে আলাদা করা হচ্ছে। দ্য বাইলিঙ্গুয়াল স্টেট বম্বে ওয়াজ ডিভাইডেড ইন্টু টু সেপারেট স্টেট, মহারাষ্ট্র অ্যান্ড মারাঠি স্পিকিং পিপুল অ্যান্ড গুজরাট ফর গুজরাটি স্পিকিং পিপুল। তো 1960 বম্বে স্টেটকে ভেঙে দেওয়া হচ্ছে এবং দিয়ে কি করা হচ্ছে, গুজরাট রাজ্য তৈরি করা হচ্ছে গুজরাটি বলা যারা মানুষ তাদের জন্য, এবং মহারাষ্ট্রকে নতুন করে তৈরি করা হচ্ছে মারাঠি মানুষ যারা কথা বলে মারাঠি ভাষায় তাদের জন্য। তো এটা হচ্ছে গুজরাট হচ্ছে আমাদের দেশের 15তম রাজ্য। এইগুলো মনে রাখতে হবে। এরকমও কোশ্চেন তোমরা দেখতে পাবে যে ভারতের 15তম কোন রাজ্য তৈরি হয়, উত্তর হবে হচ্ছে গুজরাট স্টেট। কারণ অলরেডি মহারাষ্ট্রের যে অংশটা এবং গুজরাটের যে অংশটা, একটা স্টেট তো ছিল, সেটা ভেঙে আর একটা করা হচ্ছে, তো একটা থাকছেই আর একটা নতুন তৈরি হচ্ছে। তো 15 নম্বর স্টেট হচ্ছে গুজরাট। সেকেন্ড হচ্ছে দাদরা এন্ড নগর হাভেলি। আচ্ছা, এখানে আর একটা কথা বলার, 15 নম্বর স্টেটের অপশানে কিন্তু যখন অপশন দেখবে এবিসিডি, সেখানে বম্বে এও থাকবে, মহারাষ্ট্রও থাকবে, মহারাষ্ট্র থাকবে, গুজরাট থাকবে, এই দুটো তো অপশানে থাকবেই। তো সঠিক উত্তর গুজরাট হবে। কখনোই ভুল করে মহারাষ্ট্রকে টিক করবে না, গুজরাট টিক করবে। এগুলো একটু ছোট ছোট, জাস্ট তোমরা বুঝতেই পারছো আশা করছি। এবার হচ্ছে দাদরা এবং নগর হাভেলি। দ্য পর্তুগিজ রুলড দিস টেরিটরি আনটিল দ্য লিবারেশন ইন 1954। পর্তুগিজরা ভারতে, আমরা ইতিহাসে পড়েছি, সবার আগে এসেছিল, প্রথম ইউরোপীয় যারা ভারতে আসে, এবং সবার শেষে ভারত থেকে যায়। 1954 অব্দি এই জায়গাগুলো, দাদরা নগর হাভেলি, এগুলো পর্তুগিজদের আন্ডারে ছিল, পর্তুগিজরা দখল করেছিল। সাবসিকুয়েন্টলি দ্য অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ ক্যারিড অন টিল 1961 বাই অ্যাডমিনিস্ট্রেটর চুজেন বাই পিপল দেমসেলফ। তো 1954 কি হচ্ছে, এই সময় এই দাদরা এবং নগর হাভেলি ভারত সরকার দখল করে নিচ্ছে, পর্তুগিজদের এখান থেকে সরিয়ে দিচ্ছে। এবং 1961 অব্দি, এরপর থেকে 1954 পর থেকে 1961 অব্দি এখানে অ্যাডমিনিস্ট্রেটর নিযুক্ত করে শাসন করা হতো। অর্থাৎ প্রপারলি ভারতের যে শাসন ব্যবস্থা তার মধ্যে অ্যাড করা হয়নি 1961 অব্দি। তারপরে এটাকে ভারতের সঙ্গে অ্যাড করা হচ্ছে। ইট ওয়াজ কনভার্টেড ইন্টু এ ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া বাই দ্য 10th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1961। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1961 10ম কনস্টিটিউশনাল সংবিধান সংশোধন আইনের মাধ্যমে এই দাদরা এবং নগর হাভেলিকে ভারতের একটা ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হচ্ছে। নেক্সট হচ্ছে গোয়া, দমন, দিউ। এই জায়গাগুলো ছিল হচ্ছে পর্তুগিজদের হাতে, এবং পর্তুগিজদের কাছ থেকে 1961-তে এগুলোকে দখল করা হয় পুলিশ অ্যাকশনের মাধ্যমে। অর্থাৎ মানে এরা ছাড়তে চাইছিল না, কিন্তু তারপরেও সেটাকে নিয়ে নেওয়া হয়। 1961-তে ইন্ডিয়া অ্যাকোয়ার্ড দিস 3 territories from the Portuguese by means of police action. They were constituted as a union territory by 12th Constitutional Amendment Act 1962. 1962 12তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে এটাকে কি করা হচ্ছে, ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হচ্ছে। অর্থাৎ গোয়াও প্রথমে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। 1987-তে গোয়াকে আলাদা করে রাজ্য বানানো হচ্ছে। ইন 1987 গোয়া ওয়াজ কনফার্ড এ স্টেটহুড, একে স্টেট হিসাবে করা হচ্ছে, বিবেচিত করা হচ্ছে। তো এই ইয়ারটা ইম্পর্টেন্ট। আর অন্যদিকে দমন এবং দিউ, এই দুটো কি হচ্ছে, ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে থাকছে। নেক্সট হচ্ছে পুডুচেরি। দ্য টেরিটরি অফ পুডুচেরি কম্প্রাইজেস দ্য ফর্মার ফ্রেঞ্চ এস্টাবলিশমেন্ট। এই জায়গাটা ফ্রেঞ্চদের হাতে ছিল। ইন ইন্ডিয়া নোন অ্যাজ পন্ডিচেরি, এই জায়গাটার আগে নাম ছিল পন্ডিচেরি। তো ফ্রেঞ্চরা এটাকে হ্যান্ড ওভার করে, এখানে আর কোনো পুলিশ অ্যাকশন বা কিছু হয়নি, ফ্রেঞ্চরা এমনি এটাকে দিয়ে দেয় ইন্ডিয়াকে 1954-এ, 1954। এবং এরপরে কি হয়, ইট ওয়াজ অ্যাডমিনিস্ট্রেটেড অ্যাজ এ অ্যাকোয়ার্ড টেরিটরি। আমরা প্রথমে পড়েছিলাম যে 3 রকমের রাজ্য ভারতের মধ্যে থাকতে পারে, একটা হচ্ছে স্টেট রাজ্য, একটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, থার্ড হচ্ছে অ্যাকোয়ার্ড টেরিটরি, যেটা দখল করা হবে বা কোনোটা কেউ যদি গিফট করে দিয়ে দেয়, এগুলোকে অ্যাকোয়ার্ড টেরিটরির মধ্যে রাখা হয়। তো সেরকম ভাবেই এটাকে অ্যাকোয়ার্ড টেরিটরির মধ্যে রাখা হয়। এবং 1962-তে টিল 1962 when it made a union territory by the 14th Constitutional Amendment Act, 14তম সংবিধান সংশোধনী আইন 1962-তে আসে, এবং এর মাধ্যমে এই
পন্ডিচেরিকে মানে পুডুচেরিকে একটা ইউনিয়ন টেরিটরি বানানো হচ্ছে। নেক্সট হচ্ছে নাগাল্যান্ড। 1963 ইন 1963 দ্য স্টেট অফ নাগাল্যান্ড ওয়াজ ফর্মড বাই টেকিং দ্য নাগা হিলস অ্যান্ড টুয়েনসাং এরিয়া আউট অফ দ্য স্টেট অফ আসাম। অ্যাকচুয়ালি এই পুরো জায়গাটা আসামের মধ্যে ছিল, আসাম একটা বড় রাজ্য ছিল, সেইখান থেকে এই নাগা হিল যে অঞ্চলটা, নাগা পার্বত্য অঞ্চল, সেই জায়গাটা টুয়েনসাং, এই সমস্ত জায়গাগুলোকে আলাদা করা হচ্ছে এবং সেই মেন কারণ হচ্ছে এখানে বিদ্রোহ। ওকে, এখানে নাগার যে ট্রাইব ছিল তারা বিদ্রোহ করছিল, তো সেটার জন্য এটা করা হয়। However, before giving Nagaland the status of 16th state of the Indian Union, it was placed under the control of Governor of Assam in 1961. এরপরে নাগাল্যান্ডকে 16তম রাজ্য বানানো হচ্ছে ভারতের। 1961 থেকে 1963 অবধি এটাকে আলাদা গভর্নরের আন্ডারে রাখা হচ্ছে, গভর্নর হচ্ছে আসামের গভর্নরের আন্ডারে রাখা হচ্ছে, এবং তারপরে 1963 এই নাগাল্যান্ডকে একটা আলাদা রাজ্য বানিয়ে দেওয়া হচ্ছে। এরপর হরিয়ানা, চণ্ডীগড় অ্যান্ড হিমাচল প্রদেশ। 1966 সাল এই সময় এইগুলো তৈরি করা হচ্ছে। 1966 the state of Punjab was bifurcated to create Haryana, the 17th state of Indian Union, and the Union Territory of Chandigarh. 1966-তে পাঞ্জাবকে ভাঙা হচ্ছে। এই জায়গাগুলো প্রত্যেকটাই পাঞ্জাব বলে যে বড় রাজ্যটা ছিল তার মধ্যে ছিল, এবং 1966-তে এটাকে ভাঙা হচ্ছে, হরিয়ানাকে একটা নতুন রাজ্য বানানো হচ্ছে, 17তম ভারতের রাজ্য এটা, 17th স্টেট, অ্যান্ড দ্য ইউনিয়ন টেরিটরি অফ চণ্ডীগড়, এবং চণ্ডীগড়কে ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চলে তৈরি করা হচ্ছে। It followed the demand for a separate Sikh homeland, Punjabi Sabha raised by the Akali Dal. আকালি দল এটার এবং এই আকালি দলের যিনি প্রধান ছিলেন সেই সময় তার নাম হচ্ছে মাস্টার তারা সিং। এনার নেতৃত্বে বিদ্রোহ দেখা দিচ্ছে এবং তারাও ডিমান্ড করছে যে শিখদের জন্য আলাদা একটা রাজ্য তৈরি করতে হবে, এবং সেই কারণেই পাঞ্জাবকে সম্পূর্ণ আলাদা করে পাঞ্জাবকে একটা শিখ প্রধান রাজ্য বা শিখদের জন্য প্রধান রাজ্য এটা তৈরি করা হচ্ছে, এবং চণ্ডীগড়কে আলাদা রাজ্য, চণ্ডীগড়কে ইউনিয়ন টেরিটরি তৈরি করা হচ্ছে, এবং হরিয়ানাকে একটা আলাদা রাজ্য তৈরি করা হচ্ছে। অন দ্য রেকমেন্ডেশন অফ শাহ কমিশন, এই সমস্ত কিছু যেটা করা হচ্ছে শাহ কমিশন এর নির্দেশে 1966-তে এই কমিশনটা তৈরি করা হয়, এবং শাহ কমিশন থেকে বুঝতে পারছি এখানের যিনি প্রধান ছিলেন তার নাম নিশ্চয়ই শাহ ছিল, তার থেকেই এই কমিশনটার নাম শাহ কমিশন হচ্ছে। ওকে, তো এখানেও যে কাজটা করা হচ্ছে সেটা ভাষাগত ভিত্তিতে। পাঞ্জাবের মানুষ যারা শিখ তারা পাঞ্জাবি ভাষায় কথা বলে, তো পাঞ্জাবি স্পিকিং এরিয়াস ওয়ার কনস্টিটিউটেড ইনটু দ্য আনইন্টিগ্রাল স্টেট অফ পাঞ্জাব। তো পাঞ্জাবি ভাষাভাষী মানুষদের জন্য এই জায়গাটা তৈরি করা হচ্ছে পাঞ্জাব। হিন্দি স্পিকিং যারা হিন্দি ভাষায় কথা বলে তাদের জন্য হরিয়ানা, এবং যে পার্বত্য এলাকাটা রয়েছে সেটাকে করে দেওয়া হচ্ছে হিমাচল প্রদেশ। তো 1966-তে আমরা তিনটে আলাদা আলাদা জায়গা পাচ্ছি, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, আর অন্যদিকে পাঞ্জাব। তার মধ্যে চণ্ডীগড় হচ্ছে ইউনিয়ন টেরিটরি, বাকিগুলো হচ্ছে রাজ্য। ইন 1971 হিমাচল প্রদেশ ওয়াজ এলিভেটেড টু দ্য স্ট্যাটাস অফ স্টেট। তো যখন হিমাচল প্রদেশ তৈরি হয় তখন সেটাকে ইউনিয়ন টেরিটরি রাখা হচ্ছে, 1966-তে এটা ছিল হচ্ছে ইউনিয়ন টেরিটরি, কেন্দ্রশাসিত অঞ্চল। তারপরে 1971-এ এটাকে চেঞ্জ করে করা হয়েছে স্টেট, 18তম রাজ্য এটা তৈরি হচ্ছে। ইন 1971 ইউনিয়ন টেরিটরি অফ হিমাচল প্রদেশ ওয়াজ এলিভেটেড টু দ্য স্ট্যাটাস অফ স্টেট, এটাকে রাজ্য তৈরি করা হচ্ছে। এরপর আমরা যাব নর্থ ইস্টের দিকে, মণিপুর, ত্রিপুরা আর মেঘালয়। 1972 in 1972 political map of northeast India underwent a major change। এখানে একটা বড় সড়ো চেঞ্জ করা হচ্ছে। কি করা হচ্ছে? thus two union territories of Manipur and Tripura and state of Meghalaya got statehood, and the two union territories of Mizoram and Arunachal Pradesh, originally known as North East Frontier Agency, came into being। তো কি হচ্ছে এখানে? এখানে করা হচ্ছে যে আগে যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো ছিল, অর্থাৎ মণিপুর, ত্রিপুরা, আমরা আগে যে টেবিলটা দেখেছিলাম ওখানেই দেখতে পাবো এগুলো হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, আর মেঘালয় একটা সাব স্টেট ছিল, উপরাজ্য ছিল, পুরোপুরি রাজ্য ছিল না। তো এইগুলোকে সম্পূর্ণ রাজ্যের তকমা দেওয়া হচ্ছে। আর মিজোরাম এবং অরুণাচল প্রদেশ এই দুটো একটা আগে নাম ছিল হচ্ছে
NEFA নেফা, তো সেইখান থেকে চেঞ্জ করে এই দুটোকে কেন্দ্রশাসিত অঞ্চল বানানো হচ্ছে। এগুলো এখনো রাজ্য তৈরি হয়নি, মিজোরাম এবং অরুণাচল প্রদেশ এগুলো এখন হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। তো তাহলে এখন আমাদের এই সময়ে এসে 1972-এ এসে টোটাল রাজ্যের সংখ্যা হচ্ছে 21টা। ওকে, মণিপুর হচ্ছে 19তম রাজ্য, ত্রিপুরা 20তম রাজ্য, মেঘালয়া 21তম রাজ্য। ওকে, নেক্সট হচ্ছে সিকিম। সিকিম সম্পর্কে একটু ডিটেলসে জানতে হবে। সিকিমের ব্যাপারটা একটু আলাদা। টিল 1947 সিকিম ওয়াজ অ্যান ইন্ডিয়ান প্রিন্সলি স্টেট রুলড বাই চোগ্যাল বলে এখানে একটা রাজবংশ রাজত্ব করতো সিকিমে 1947-এর আগে অব্দি, অর্থাৎ ভারতের স্বাধীনতার আগে অব্দি। ভারতে যেমন একাধিক দেশীয় রাজ্য ছিল, সেরকম একটা প্রিন্সলি স্টেট দেশীয় রাজ্য ছিল এই সিকিম। In 1947, after the lapse of British paramountcy, Sikkim became a protectorate of India, whereby the Indian government assumed responsibility for the defense, external affairs, and communications of Sikkim. 1947-এ যখন ভারত স্বাধীন হয়, ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যায়, তখন সিকিমকে পুরোপুরি রাজ্য বানানো হয়নি, সেটাকে আলাদা করেই রাখা হয়েছিল। সেখানে এই চোগ্যাল বলে যে বংশটা, তারাই রাজত্ব করত। শুধু ভারত সরকার এখানকার ডিফেন্স অর্থাৎ সুরক্ষা, এক্সটার্নাল অ্যাফেয়ার্স আর কমিউনিকেশন এই জিনিসগুলোকে সামলাতো। বাকি সমস্তই ওই চোগ্যাল যে রাজবংশ তারাই রাজত্ব করতো, তাদের এই নিয়ম এখানে চলতো। In 1974, 1974-এ সিকিম এক্সপ্রেসড ইটস ডিজায়ার ফর গ্রেটার অ্যাসোসিয়েশন উইথ ইন্ডিয়া। ওই সিকিমের মানুষ চায় যে তারা ভারতের মধ্যে আসবে, তারা আর এরকম ভাবে থাকবে না যে ভারতের থেকে একটু আলাদা, তাদের শাসন সম্পূর্ণ আলাদা, তারপর তাদের মানে পুরো সম্পূর্ণ ব্যাপারটাই আলাদা, মানে শাসন সম্পূর্ণ আলাদা হচ্ছে, ওই চোগ্যাল রাজবংশ রাজত্ব করছে। তো সেইটার থেকে তারা চেঞ্জ চায়। 1974-এ এই ঘটনা ঘটে এবং 35তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1974, 35তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে কি করা হচ্ছে, দিস amendment introduced new class of statehood under the constitution by conferring the Sikkim the state of an associate state of Indian Union. এই সময়তেও 35তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমেও সিকিমকে কিন্তু পুরোপুরি রাজ্য বানানো হয় না, বরঞ্চ এটাকে বানানো হচ্ছে অ্যাসোসিয়েট স্টেট। অর্থাৎ চোগ্যাল যে রাজবংশ তারা এখনো রয়েছে, কিন্তু ভারতের ক্ষমতা আরো বেশি বেড়ে যাচ্ছে সিকিমের ওপর, অর্থাৎ এখানকার নিয়ম কানুন এবার ভারতের হাতে আসছে। তার জন্য এটা একটু নতুন ধরনের ব্যাপার। ভারতের কাছে ক্ষমতা রয়েছে, সমস্ত কিছু করছে এখানকার, কিন্তু চোগ্যাল বলে একটা রাজবংশ এখানে রাজত্ব করছে। তো তার জন্য একটা আর্টিকেল নতুন ইন্ট্রোডিউস করা হয়, সেটা হচ্ছে আর্টিকেল 2A, এবং একটা নতুন শিডিউল এখানে অ্যাড করা হচ্ছে, সেটা হচ্ছে 10th শিডিউল। ওকে, আর্টিকেল 2A শিডিউল হচ্ছে 10 নম্বর শিডিউল এখানে অ্যাড করা হয়, কিন্তু এটা বেশি দিন অবধি যায় না। ঠিক তার পরের বছর 1975-এ এখানকার মানুষ চায় যে চোগ্যাল বলে এর কোনো রাজবংশ এখানে থাকবে না, আমরা কোনো রাজার আন্ডারে থাকবো না, আমরা পুরোপুরি ভারতের আন্ডারে চলে আসবো, পুরোপুরি ভারতের মধ্যে থাকবো, কোনো রাজবংশ কোনো রাজা এখানে থাকবে না। দে ভোটেড ফর দ্য অ্যাবলিশন অফ দ্য ইনস্টিটিউশন অফ চোগ্যাল অ্যান্ড সিকিম বিকাম দ্য ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া। 1975-এ সিকিম পুরোপুরি একটা রাজ্য হয়ে যাচ্ছে, চোগ্যাল বলে যে রাজবংশ সেটাও এখান থেকে এন্ড করে দেওয়া হচ্ছে। এবার তার আগে যে আর্টিকেল তৈরি করা হয়েছিল 2A এবং যে শিডিউলটা তৈরি করা হয়েছিল 10th শিডিউল, এই দুটো এবার তাহলে আর দরকার পড়ছে না, কারণ চোগ্যাল বংশই নেই, ভারতের পুরোপুরি পার্ট হয়ে যাচ্ছে সিকিম। তখন কি করা হচ্ছে, এই দুটো যে ছিল আর্টিকেল এবং শিডিউল, সেই দুটোকে অবলুপ্ত করে দেওয়া হচ্ছে। আমরা যখন আর্টিকেল এবং শিডিউল গুলো পড়বো তখন দেখবো, আমি ইভেন শিডিউলের সময় বলেছিলাম যে এইরকম 10th শিডিউলটা বর্তমানে আর নেই। তো তার কারণ হচ্ছে তখন সিকিম যখন হয়েছিল ফার্স্ট, তাদেরকে এরকম ব্যবহার করা হয়েছিল, তখন সেটা আনা হয়েছিল, এখন আর তারপরে আর এটার প্রয়োজন হয়নি। 1975-এ পুরোপুরি রাজ্য হয়ে যাচ্ছে। 36 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1975-এর 36তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে সিকিমকে পুরোপুরি একটা রাজ্যের তকমা দেওয়া হচ্ছে, এবং সিকিম হচ্ছে ভারতের 22তম স্টেট। এটা অবশ্যই মনে রাখবে, 22তম স্টেট এটা। ওকে, নেক্সট হচ্ছে মিজোরাম, অরুণাচল প্রদেশ এন্ড গোয়া। 1987 নতুন রাজ্য তৈরি করা হচ্ছে, 3টে নতুন রাজ্য, মিজোরাম, অরুণাচল প্রদেশ, গোয়া। আমরা আগে দেখলাম, একটু আগে দেখে এসেছি যে মিজোরাম, অরুণাচল প্রদেশ এই দুটো ছিল হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, গোয়াও কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। তো এইগুলোকে এবার রাজ্য তৈরি করা হচ্ছে। being the 23rd, 24th and 25th state of Indian Union respectively, এই তিন রাজ্য হচ্ছে, অর্থাৎ মিজোরাম হচ্ছে ভারতের 23তম রাজ্য,
24তম হচ্ছে অরুণাচল প্রদেশ, আর গোয়া হচ্ছে 25তম রাজ্য। এবং বাকি জিনিসগুলো ইম্পর্টেন্ট না, আমরা দেখেই এসেছি অলরেডি। এবার হচ্ছে ছত্তিশগড়, উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ড 2000 সালে এটা করা হচ্ছে। 3 more new state, ছত্তিশগড়, উত্তরাখণ্ড অ্যান্ড ঝাড়খণ্ড আর ক্রিয়েটেড। এই তিনটে রাজ্য তৈরি হয়েছে 2000 সালে আউট অফ দ্য টেরিটরিজ অফ মধ্যপ্রদেশ। ছত্তিশগড়কে আলাদা করা হচ্ছে মধ্যপ্রদেশ থেকে, উত্তরাখণ্ডকে আলাদা করা হচ্ছে উত্তরপ্রদেশ থেকে, ঝাড়খণ্ডকে আলাদা করা হচ্ছে বিহার থেকে। ওকে, এই তিনটের থেকে আলাদা করা হচ্ছে। এবং ফাইনালি কি হচ্ছে, ছত্তিশগড় হয়ে যাচ্ছে ভারতের 26তম রাজ্য, উত্তরাখণ্ড হয়ে যাচ্ছে ভারতের 27তম রাজ্য, ঝাড়খণ্ড হয়ে যাচ্ছে ভারতের 28তম রাজ্য। নেক্সট হচ্ছে তেলেঙ্গানা। 2014 তেলেঙ্গানা এই রাজ্যটা তৈরি হয়। ইন 2014 নিউ স্টেট অফ তেলেঙ্গানা কেম ইনটু এক্সিস্টেন্স অ্যাজ দ্য 29th স্টেট অফ ইন্ডিয়ান ইউনিয়ন। এটা ভারতের 29তম রাজ্য। কোনটা? 2014 তৈরি তেলেঙ্গানা। এবং এটা অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা করে এই রাজ্যটা তৈরি করা হচ্ছে। অন্ধ্রপ্রদেশ রিঅর্গানাইজেশন অ্যাক্ট 2014, এখানে একটা নতুন আইন পাস করা হচ্ছে, অন্ধ্রপ্রদেশ রিঅর্গানাইজেশন অ্যাক্ট, অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন 1914 পাস করা হচ্ছে। এবং এর মাধ্যমে অন্ধ্রপ্রদেশকে দুটো ভাগে ভাগ করে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা এই দুটোকে আলাদা করে দেওয়া হচ্ছে। ওকে, লাস্ট যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে জম্মু কাশ্মীর এবং লাদাখ। আগের বছরই, মানে আগের ঠিক নয়, 2019-এ, এখন আমরা 2021-এ আছি, 2019-এ এটা চেঞ্জ করা হচ্ছে। 2019 অব্দি জম্মু কাশ্মীর এই জায়গাটা একটা আলাদা রাজ্য ছিল এবং এই রাজ্যটাকে একটা স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয়েছিল। ভারতের আর কোনো রাজ্যের এরকম স্ট্যাটাস ছিল না। শেষ যা দেখেছি সেটা হচ্ছে সিকিম ছিল, সিকিমও চলে এসছে ভারতের মধ্যে। জম্মু কাশ্মীর শুধুমাত্র একা পড়েছিল 2019 অব্দি, তাদের একটা স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয়েছিল। এই স্টেট অফ জম্মু কাশ্মীর হ্যাড ইটস ওন কনস্টিটিউশন, এদের নিজস্ব সংবিধান ছিল। যদি ভারতের মধ্যে রয়েছে, ভারতের একটা রাজ্য, তবুও তাদের একটা ওন নিজেদের সংবিধান ছিল। and enjoyed a special status by the virtue of Article 370 of the Constitution of India। এবং এর জন্য এইটার জন্য একটা আলাদা আর্টিকেল ছিল, সেটা হচ্ছে 370। যেমন করে আমরা সিকিমের ক্ষেত্রে দেখলাম আর্টিকেল 2A, সেরকম একটা আর্টিকেল দিয়ে স্পেশাল ব্যাপার করা হয়েছিল, এখানেও সেরকম ছিল। 370 নম্বর আর্টিকেলের মাধ্যমে এটা একটা স্পেশাল রাজ্য ছিল। In 2019, the special status was abolished by the presidential order known as the Constitution অ্যাপ্লিকেশন অফ জম্মু কাশ্মীর অর্ডার 2019। এই অর্ডারের মাধ্যমে 2019-এর এই অর্ডারের মাধ্যমে এই যে 370 নম্বর আর্টিকেল, সেটাকে পুরোপুরি অবলুপ্ত করা হয়ে যাচ্ছে এবং এটাকে পুরোপুরি ভারতের ইন্টিগ্রাল পার্ট ছিল, কিন্তু স্পেশাল যে ব্যাপারটা ছিল সেটাকে শেষ করে দেওয়া হচ্ছে। দিস অর্ডার সাপ্রেসড দ্য আর্লিয়ার অর্ডার নোন অ্যাজ কনস্টিটিউশন। এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। আগের যে অর্ডার ছিল 1954-এর, সেইটাকে চেঞ্জ করে এখন এটা করা হচ্ছে। ওকে, এবং কি করা হচ্ছে, ইউনিয়ন টেরিটরি করা হচ্ছে। দুটো ইউনিয়ন টেরিটরি, রাজ্য যেটা ছিল সেটাকে ভেঙে দুটো ইউনিয়ন টেরিটরি করা হচ্ছে। একটা হচ্ছে জম্মু কাশ্মীর আর একটা হচ্ছে লাদাখ। দুটো ইউনিয়ন টেরিটরি তৈরি করা হচ্ছে। অর্থাৎ শেষ আমরা দেখেছিলাম যে 29টা রাজ্য ছিল, সেখান থেকে একটা রাজ্য কমে যাচ্ছে, কারণ জম্মু কাশ্মীর রাজ্যটা কমে যাচ্ছে, হয়ে যাচ্ছে 28টা রাজ্য। তো ফাইনালি যেটা হচ্ছে, এখন বর্তমানে 28টা রাজ্য এবং 9টা ইউনিয়ন টেরিটরি রয়েছে। এইটা হচ্ছে আজ অব্দি আমি যখন এই ক্লাসটা নিচ্ছি তখন অব্দি এই অবস্থা। 28টা রাজ্য এবং 9টা ইউনিয়ন টেরিটরি। যেখানে আমরা শুরু করেছিলাম 1956 14টা রাজ্য 6টা ইউনিয়ন টেরিটরির মাধ্যমে, সেইটা আজকে বাড়তে কমতে এই অবস্থায় এসেছে 28টা রাজ্য এবং 9টা ইউনিয়ন টেরিটরি। ওকে, তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ রাজ্য পুনর্গঠন, কিভাবে প্রথম থেকে 2019 অব্দি, এখনো শেষ 2019 অব্দি হয়েছে, তো 2019 অব্দি রাজ্যগুলোকে মডিফাই করা হচ্ছে, সেই জিনিসটা আমরা বুঝলাম। নেক্সট হচ্ছে চেঞ্জ অফ নেম, অর্থাৎ বিভিন্ন রাজ্যের নাম চেঞ্জ করা হয়েছে, সেইগুলো কবে কবে হয়েছে একটু এগুলো মনে রাখতে হবে। দ্য নেম অফ সাম স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ হ্যাভ অলসো বিন চেঞ্জড, এটাও করা হয়েছে। এবং এই সমস্তগুলো কিভাবে কোন আর্টিকেলের মাধ্যমে করা হবে সেটা আগের দিন দেখেছিলাম, আর্টিকেল নাম্বার 3 নম্বর আর্টিকেলের মাধ্যমে কোনো রাজ্যকে ভাঙা, কোনো রাজ্যকে জোড়া বা কোনো রাজ্যের নাম চেঞ্জ করা, এগুলো করা হয়ে থাকে।
তো 3 নম্বর আর্টিকেলের মাধ্যমে এটা করা হয়। দ্য ইউনাইটেড প্রভিন্স ওয়াজ ফার্স্ট স্টেট টু হ্যাভ এ নিউ নেম, ইট ওয়াজ রিনেমড উত্তর প্রদেশ ইন 1952। আমরা ইতিহাসে প্রচুরবার পড়ে এসেছি যে ইউনাইটেড প্রভিন্স বলে একটা প্রান্ত ছিল, তো সেই ইউনাইটেড প্রভিন্সই হচ্ছে ভারতের প্রথম রাজ্য যেটার নাম চেঞ্জ করা হয়। তো এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এটা। তো ইউনাইটেড প্রভিন্সের নাম চেঞ্জ করে কি হচ্ছে উত্তরপ্রদেশ, এবং 1950-এ এটা করা হচ্ছে। 1969-এ ম্যাড্রাসের নাম চেঞ্জ করা হচ্ছে তামিলনাড়ু, কারণ যে অন্ধ্রপ্রদেশ অঞ্চলটা সেটা আলাদা করে দেওয়া হয়েছিল, ম্যাড্রাস অঞ্চলটার নাম এবার চেঞ্জ করা হচ্ছে, সেটা হচ্ছে তামিলনাড়ু 1969-এ। ওকে, সিমিলারলি ইন 1973 মাইসোর ওয়াজ রিনেমড, এটা কিছু নয়, মাইসোর ওয়াজ রিনেমড অ্যাজ কর্ণাটক। তো মাইসোরের নাম চেঞ্জ করা হচ্ছে 1973-এ সেট করে দেওয়া হচ্ছে কি কর্ণাটক। এবং ইন দ্য সেম ইয়ার, সেই বছরে লাক্ষাদ্বীপ, মিনিকয় এন্ড আমিনি দ্বীপ আইল্যান্ড ওয়ার রিনেমড লাক্ষাদ্বীপ। বানানটা শুধু চেঞ্জ হচ্ছে দেখো, আর এই প্রত্যেকটা নাম একত্রিত করে, এই সবকটা জায়গার নাম একত্রিত করে লাক্ষাদ্বীপ দেওয়া হচ্ছে, এবং লাক্ষাদ্বীপের আন্ডারে মিনিকয় এবং আমিনি দ্বীপ এগুলো আলাদা আলাদা ছোট ছোট জায়গা। তো লাক্ষাদ্বীপ এই নামটা দেওয়া হচ্ছে 1973-এ। ওকে, 1973-এ তাহলে দুটো কাজ হলো। 1992 টেরিটরি অফ দিল্লি ওয়াজ রিডিজাইন্ড অ্যাজ দ্য ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি, অর্থাৎ এনসিটি বা এনসিআর, এখন বলা হয় এনসিআর, ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন। তো ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি এটা তৈরি করা হচ্ছে, এবং 69 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1991, 1991-এর 69তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে এটা করা হচ্ছে। 2006-তে আবার নাম চেঞ্জ করা হচ্ছে, উত্তরাঞ্চলের নাম চেঞ্জ করে হচ্ছে উত্তরাখণ্ড। উত্তরাঞ্চল রাজ্যটার নাম চেঞ্জ করে হয়ে যাচ্ছে উত্তরাখণ্ড 2006। এই বছরেই পন্ডিচেরির নাম চেঞ্জ হচ্ছে পুডুচেরি। আগে নাম ছিল পন্ডিচেরি, এখন হচ্ছে পুডুচেরি। আর 2011-তে ওড়িশা নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ওডিশা। ওকে, ওড়িশা নাম ছিল ORISSA, ওড়িশা থেকে ওডিশা, এই নামটা করা হচ্ছে 2011-তে। ওকে, এটা হচ্ছে ফাইনালি আমাদের যে আজকের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর একটা লিস্ট, একটা তালিকা। তোমরা সকলেই জানো এটা, তাও একবার এখানে দেখে নাও। পরপর 28টা রাজ্যের নাম এখানে দেওয়া রয়েছে, এবং 9টা ইউনিয়ন টেরিটরির নাম এখানে দেওয়া রয়েছে। ওকে, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ত্রিপুরা, উত্তরাখণ্ড, তারপর হচ্ছে উত্তরপ্রদেশ আর ওয়েস্ট বেঙ্গল। আর ইউনিয়ন টেরিটরিতে রয়েছে হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড, চণ্ডীগড়, দাদরা নগর হাভেলি, দমন দিউ, দিল্লি বা ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি। 6 হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, 7th হচ্ছে লাদাখ, এই দুটোই লাস্ট, মানে নতুন তৈরি হয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ। 8 নম্বর হচ্ছে লাক্ষাদ্বীপ, 9 নম্বর হচ্ছে পুডুচেরি। এই হচ্ছে টোটাল লিস্ট। ওকে, এই অবধি আমরা বুঝলাম, এবং আমাদের টপিকও এখানে শেষ। আমরা লাস্ট স্লাইডে শুধু দেখে নেব 4টে আর্টিকেল, যে আর্টিকেলগুলো নিয়ে আমরা প্রথম দিন থেকে পড়ে আসছি। প্রথম দিন থেকে বলতে এই চ্যাপ্টারের প্রথম থেকে, আগের ক্লাস থেকে পড়ে আসছি। 1 নম্বর আর্টিকেলে কি রয়েছে, নেম অ্যান্ড টেরিটরি অফ ইউনিয়ন, ভারতের নাম আমরা এখান থেকে পাচ্ছি, রাজ্যগুলো, টেরিটরি, এই সমস্তগুলো আমরা এখানে 1 নম্বর আর্টিকেলে পাচ্ছি। 2 নম্বর আর্টিকেলে বলা হয়েছে অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেট, অর্থাৎ আমরা এটা সম্পর্কে ডিসকাস করেছিলাম আগের দিনের ক্লাসে। একটা জাস্ট ওভারভিউ এখানে হয়ে যাচ্ছে যে কোনো রাজ্য যদি আমাদের কাছে আসে, নতুন ভাবে আসে, মানে সেটা ভারতের যে এরিয়ার টেরিটরির মধ্যে ছিল না এতদিন, সেরকম যদি কোনো একটা জায়গা আসে, সেইটার যদি নাম, সেটাকে রাজ্য বানানো হয় বা কেন্দ্রশাসিত অঞ্চল বানানো হয়, তাহলে আমরা করবো সেটা 2 নম্বর আর্টিকেলের মাধ্যমে। কোনো দেশ আমাদের একটা গিফট করলো কোনো জায়গা, সেই জায়গাটাকে আমরা যদি একটা রাজ্য বানাই, তো এটা 2 নম্বর আর্টিকেলের মধ্যে করব, কারণ সেই জায়গাটা এতদিন অবধি ভারতের মধ্যে ছিল না। 2A যে আর্টিকেলটা, যেটা দেখলাম যে এই আর্টিকেলটা আর নেই, কারণ এখানে সিকিমকে স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয়েছিল, যেটা পরে চেঞ্জ হয়ে যাচ্ছে 1975-এ। তো 2A আর্টিকেল আজকে আর নেই। তো এটা মানে মনে রাখবে কোন আর্টিকেলটাকে এখান থেকে চেঞ্জ করা হয়েছে। তারপর আছে 3 নম্বর আর্টিকেলে ফরমেশন অফ নিউ স্টেট, অল্টারেশন অফ এরিয়া, বাউন্ডারি, নেম অফ এক্সিস্টিং
স্টেট, অর্থাৎ ভারতের মধ্যে যে রাজ্যগুলো রয়েছে বা ভারতের মধ্যে যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে সেই রাজ্যগুলো যদি ভাঙতে হয় বা সেটাকে যদি জুড়তে হয়, সেখান থেকে যদি কোনো অংশ কেটে নেওয়া হয়, যদি তার নাম চেঞ্জ করা হয়, সেগুলো করা হবে 3 নম্বর আর্টিকেলের মাধ্যমে। আর 4 নম্বর আর্টিকেলে আমরা এটাও দেখেছিলাম যে ল মেড আন্ডার আর্টিকেল 2 and 3 টু প্রোভাইড ফর দ্য অ্যামেন্ডমেন্ট অফ ফার্স্ট অ্যান্ড ফোর্থ শিডিউল আর supplemental, incidental and consequential matters। অর্থাৎ আমরা যে 2 নম্বর এবং 3 নম্বর আর্টিকেল দেখলাম, এই দুটোতে যে কাজটা করা হবে সেইগুলো সম্পর্কে কিছু কিছু তথ্য এখানে বলা হয়েছে। এটা অতটা ইম্পর্টেন্ট আর্টিকেল নয়, কিন্তু এখান থেকে 1 নম্বর আর্টিকেল, 2 নম্বর আর্টিকেল আর 3 নম্বর আর্টিকেল অবশ্যই মনে রাখবে। এই হচ্ছে আজকের পুরো টপিক। যদি তোমাদের এই ক্লাসটা ভালো লাগে, প্লিজ যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই টিপে দিও, এবং যদি ভালো লাগে ক্লাসটা লাইক, কমেন্ট এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। ভিউ একটু যাতে বেশি হয়, যাতে ক্লাসগুলো বানাতে আমার উৎসাহ লাগে, এরকম একটু করো তোমরা। তোমাদের কাছ থেকে এইটুকুই আমার ডিমান্ড, অবশ্যই প্লিজ করো। আর যদি ভালো লাগে লাইক করো। তো দেখা হচ্ছে নেক্সট চ্যাপ্টারে। আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করে নিলাম এবং এই চ্যাপ্টারের উপর আমরা কোশ্চেন অ্যান্সার করব লাইভ, এবং লাইভ কোশ্চেন অ্যান্সার হবে শুক্রবার দিন রাত্রি 9টা 9 PM ফ্রাইডে। শুক্রবার আমরা রাত্রি 9টায় এই চ্যাপ্টারের উপর লাইভ ক্লাস করব। তোমরা পুরো দুটো ক্লাস ভালো করে দেখে নেবে, তোমরা নিজেদের মতো নোট বানিয়ে নেবে বা এই পিডিএফ গুলো ডাউনলোড করে নেবে টেলিগ্রাম চ্যানেল থেকে, দিয়ে কয়েকবার রিভাইজ করবে, দিয়ে তোমরা কোশ্চেন অ্যান্সারে অবশ্যই পার্টিসিপেট করবে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস।